রবীন্দ্রনাথ ঠাকুর রাম সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন, তিনি শত্রুকে ক্ষয় করিয়াছিলেন, এ তাহার গৌরব নহে, তিনি শত্রুকে আপন করিয়াছিলেন, সামাজিক বিদ্বেষের বাধাকে অতিক্রম করিয়াছিলেন। রাম নিয়ে আগ্রহ গোটা দেশে, সেজে উঠেছে রামের জন্মভূমি। সোমবার রাম মন্দিরের উদ্বোধন, আর তাই নিয়ে জমেছে রাজনীতির মেঘ, চলছে রাজনৈতিক বাকযুদ্ধ। আর এর পাশাপাশি আমরা আলোচনা করব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিরস্কারের পরও ফের স্বমূর্তিতে হুমায়ুন কবির, শাসকের বিরুদ্ধে মুখ খুলে একঘরে তাপস পালের পরিবার। এ সমস্ত নিয়ে আমাদের আলোচনা আজকে থাকবে, কিন্তু শুরুতেই আমরা দেখাবো আপনাদের 2400 কেজি ঘন্টার পর এবার 400 কেজির তালা। হ্যাঁ, রাম মন্দিরের কথাই বলছি। হায়দ্রাবাদ থেকে 1265 কেজি ওজনের একটি দৈত্যাকার লাড্ডু এসেছে। রামলালার উদ্বোধন ঘিরে একেবারে ঘটনার ঘনঘটা। কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দির উদ্বোধনের পর বিলি করা হবে 1111 মণ প্রসাদী লাড্ডু। হেসেল ঘুরে দেখল এবিপি আনন্দ। দেখুন। সোমবার সেই দিন অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেদিতে স্থাপন করা হয়েছে রামলালাকে। শুক্রবারই হয়েছে নেত্রমেলন, সোমবার প্রাণ প্রতিষ্ঠা। কিন্তু তার আগেই রামলালার মূর্তির ছবি ভাইরাল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে রামলালার মূর্তির চোখ দেখা যাচ্ছে, তা আসল নয় বলে দাবি করেছেন প্রধান পুরোহিত। কিভাবে রামলালার মূর্তির ছবি ভাইরাল হলো তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে তিনি জানিয়েছেন। जो आँख खुली हुई दिखाई दिया मूर्ति, वो मूर्ति है ही नहीं है। ऐसा स्वरूप मिल ही नहीं सकता। यदि मिल गया है तो उसकी जांच होगी। মন্দির উদ্বোধনের আয়োজন যেমন বিশাল, নিরাপত্তার বহরও সেই রকম। এরই মধ্যে মন্দিরের জন্য আনা হয়েছে 400 কেজি ওজনের তালা চাবি। শুক্রবারই মন্দিরে এসেছে 2400 কেজি ওজনের ঘণ্টা। এদিন দেখা গেল 400 কেজির তালা। উত্তরপ্রদেশের আলিগড়ের কারিগররা 6 মাস ধরে এই তালা চাবি তৈরি করেছেন। সোমবার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে হায়দ্রাবাদ থেকে এসেছে একটি লাড্ডু, যার ওজন 1265 কেজি। দৈত্যাগার এই প্রসাদী লাড্ডু তৈরি করেছে শ্রীরাম কেটারিং সার্ভিসেস নামে একটি সংস্থা। হায়দ্রাবাদ থেকে লাড্ডু আনতে সময় লেগেছে 3 দিন। हैदराबाद से 1200 থেকে বেশি কেজির লাড্ডু এখানে এসছে। 1265 কিলো है ना दीदी, 1265 কেজির লাড্ডু এসছে এখানে রামলালার জন্য हैदराबाद থেকে। এবং দিদিরা নিয়ে এসছেন এখানে। ये कहां से आप लोग लेके आए हैं? हैदराबाद से आया है ये, और हैदराबाद 1265 किलो का है। जिस दिन भगवान श्री राम का जन्मभूमि का वो पूजन हुआ था, उससे 1265 दिन हुए हैं। तो 1-1 किलो का लड्डू वो 1265 किलो का लड्डू है। 1265 दिन हुए हैं इसलिए। और ये हैदराबाद से आया, कैसे आया? हैदराबाद से ये गाड़ी से आया है। इसी तरह सभी भक्त जिन्होंने तैयार किया है लड्डू, सभी मिलके, राम भक्त मिलके ये लड्डू लेकर आए हैं। হায়দ্রাবাদের ওই সংস্থার কর্ণধার জানিয়েছেন, 25 জন কারিগর মিলে 3 দিন ধরে এই লাড্ডু তৈরি করেছেন, যা 1 মাস রাখলেও নষ্ট হবে না বলে দাবি। ये 3 दिन लगा बनाने को और लाने को 3 दिन हुआ। उधर पूरा आटा तो 350 किलो आटा है, 700 किलो शुगर है, 40 किलो काजू है, 50 किलो बादाम है, इलायची है और जाफरान है, अपना कुमकुम है। ये पूरा मिला के घी मिला के बनाए से। লাড্ডুর কথা এখানেই শেষ নয়। মন্দির উদ্বোধনের পর বিতরণ করা হবে 1111 মণ প্রসাদী লাড্ডু। করসেবকপুরমের একটি বাড়িতে 7ই জানুয়ারি থেকে শতাধিক কারিগর দেশি ঘি দিয়ে তৈরি করছেন 13.5 লক্ষ লাড্ডু। 1111 মণ লাড্ডু তৈরি হচ্ছে অযোধ্যায় কারসেবকপুরমের পাশে এই বিল্ডিং এ। এবং এই লাড্ডুগুলো বিতরণ করা হবে 22 তারিখ যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তারপর। স্টিলের কৌটোবন্দি এই লাড্ডু 6 মাস রাখা যাবে বলে প্রস্তুতকারীরা জানিয়েছেন। রাম মন্দির উদ্বোধনের দিন অতিথিদের হাতে তুলে দেওয়া হবে 7টি লাড্ডু সমেত কৌটো। 5টি লাড্ডু সমেত কৌটোগুলি থাকছে সাধারণের জন্য। 10 से 15 फरवरी तक काम चालू रहेगा। अभी सबसे मेन उसमें फिर 1 किलो घी रहता है हमारा इसके अंदर, 900 ग्राम से 1 किलो के बीच में। 1 किलो बेसन रहता है, 1 किलो चीनी बूरा रहता है, उसमें कांजू रहता है, छोटी इलायची, अपना केसर इस लड्डू के अंदर। पानी की मात्रा 1 बूंद नहीं है। जो टेस्ट इसका आज है वो 6 महीने बाद वो स्वाद आपको एक ही मिलेगा। তামিলনাড়ুর তিরুচিরাপল্লী শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির কমিটির তরফেও অযোধ্যায় রাম মন্দিরের জন্য প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। বিজেন্দ্র সিংহ ও সঞ্জন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, অযোধ্যা। আলোচনার শুরুতেই জিষ্ণু বসুর কাছে আসবো।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা দেখতে পাচ্ছি নভেম্বর মাস থেকে গোটা দক্ষিণ ভারতে কর্মসূচি নিয়েছেন। গতকাল কেরালার মন্দিরে পুজো দিয়েছেন, আজকে তামিলনাড়ুতে রামেশ্বরম মন্দিরে পুজো দিয়েছেন, কালকে মহারাষ্ট্রের সোলাপুরে তিনি বলছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এতজন মানুষ ঘর পেয়েছেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রকাশ হুয়া হ্যায়। আমি বলছি তাহলে মোদির গ্যারান্টি যদি থেকে থাকে তাহলে রাম নাম কেন? বিরোধীরা বলছে 24-এর দরজার তালা খুলতে আসলে রাম মন্দিরের চাবি লাগছে। 500 বছরের মানে 1528 সালে রাম মন্দির যে ছিল সেই রাম মন্দিরকে ধ্বংস করে ওখানে মসজিদ তৈরি হয়েছিল। এত বছর পরে আবার রাম মন্দির পুনর্নির্মিত হচ্ছে। তাই এত শত বছরের একটা হিসেব, সেইটা ছোটোখাটো কিছু বিষয় নিয়ে, রাজনৈতিক বিষয় নিয়ে তাকে লঘু করাটা ঠিক হবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়েই আজকের এই অনুষ্ঠান শুরু করলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রামায়ণী কথা, দীনেশচন্দ্র সেনের রামায়ণী কথার ভূমিকা লিখেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সরল কীর্তিবাস, যোগীন্দ্রনাথ বসু তার যে বই, তারও ভূমিকা লিখেছিলেন। রবীন্দ্রনাথ একটা সুন্দর কথা বলেছিলেন যে রামের জীবন, রামের পরিবারের সম্পর্কে তার দায়িত্ব, সমাজের উপরে তার দায়িত্ব কর্তব্য, এমনকি যুদ্ধনীতি ভারতবর্ষের যারা নিজেদের মধ্যে রামের নীতিকে গ্রহণ করেছেন তারা ওই ক্ষেত্রে, মানে ওই সব ক্ষেত্রে বাংলা থেকে এগিয়ে গেছেন। রবীন্দ্রনাথ ভূমিকা লেখার সময় লিখেছেন। আসলে আমাদের সমস্যা হচ্ছে কেবলমাত্র রাজনীতি কেন্দ্রিক চিন্তার বাইরে ভারতবর্ষের এটা নবজাগরণের আজকে আমরা পূর্ণ লগ্নে উপস্থিত, যে ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং রামচন্দ্রের মন্দির পুনর্নির্মিত হচ্ছে। তাই এর যেমন বিশ্বাসের একটা দিক আছে, বিশ্বাসের সঙ্গে তার যুক্তি এবং বিজ্ঞান তারও দিক আছে। তাই লড়াইটা কেবল কোর্টের ভেতরে যারা লড়াই করেছেন তাদের নন, যারা রাম মন্দির তৈরি করার জন্য যেসব করসেবকরা নিজেদের জীবন বলিদান করেছেন এবং জীবনের পরিবারের অসংখ্য কষ্ট সহ্য করেছেন তাই নয়, আজকের ভারতবর্ষের যে প্রাণ পুরুষ ভগবান রামচন্দ্র, সেই ভগবান রামচন্দ্রের তার জন্মভূমিতে, তার জন্মস্থানে মন্দির আবার পুনর্নির্মিত হচ্ছে, এইটাই বড় বিষয়। আপনি ভক্তির কথা বলছেন, আবেগের কথা বলছেন, আমি এখানেই কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, তাহলে তোমরা কোথায় প্রাণ প্রতিষ্ঠার নামে প্রহসন খুঁজে পাচ্ছ? না, এখন বিষয়টা হলো জিষ্ণুদা যেটা বললেন, লঘু করে দেখা হচ্ছেন, লঘুটা কে করছে এটাই তো আমার মনে প্রশ্ন না। আজকে আমরা একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, আমরা সকলে রাজনৈতিক কর্মী, জিষ্ণুদা বাদে, কিন্তু আমরা ধরে নিলাম রাজনীতির কথা বলতে। শঙ্করাচার্যরা কে? আজকে যদি আমি দেখি এই নির্মোহী আখাড়ার মহন্ত ধর্মদাস, ইনি কেন বিরোধিতা করছেন? আজকে চারটা, যে আজকে এই রাম মন্দির একটা সময় বিজেপি বলতো যে এটা নাকি কালচারাল ন্যাশনালিজম, সাংস্কৃতিক জাতীয়তাবাদের প্রতীক। তো আজকে সেই সংস্কৃতিটা, যেই কালচারাল ইউনিফিকেশন অফ ইন্ডিয়া, যে ভারতের সাংস্কৃতিক একীকরণ আদি শঙ্করাচার্য যে চারটা ধাম, চারটা পীঠ স্থাপনের মাধ্যমে করেছিলেন, সেই চারটা পীঠের আজকের দিনের প্রতিনিধিরা এই রাম মন্দিরকে আজকে বলছেন যেভাবে মোদিময় করে তোলা হচ্ছে, রাম নামের আড়ালে যেভাবে সব কিছু মোদিময় করে তোলা হচ্ছে, এটা রামের ধর্মকে, রামের সংস্কৃতিকে, রামের ইতিহাসকে নস্যাৎ করে কোথাও বিজেপির রাজনৈতিক এবং নির্বাচনী ইস্তেহার প্রকাশের মতো হচ্ছে। এবং আমি জিষ্ণুবাবুকে একটা খুব সাধারণ প্রশ্ন করছি, আচ্ছা আমরা জানি যে হিন্দু বা সহোদরা সর্বে না হিন্দু পতিত ভবে, হিন্দু পতিত হয় না, তাহলে যেই রাম মন্দিরের আপনি ইতিহাস বললেন, এই রাম মন্দিরের ভূমি পূজন 1989 সালে 1989-এ অশোক সিংহলের নেতৃত্বে একটি প্রান্তিক তপশিলি মানুষ সে হাত ধরে হয়েছিল, যার নাম হচ্ছে কমলেশ চৌপাল, ঝাড়খণ্ডের প্রান্তিক তপশিলি সমাজের মানুষ। তাহলে তাকে নস্যাৎ করে এই যাকে আপনি একসময় বলছেন যে হিন্দু বা সহোদরা সর্বে না হিন্দু পতিত হবে, হিন্দু পতিত হয় না, তাহলে সেই ভিত্তিপ্রস্তর, সেই ভূমি পূজন পুনরায় মোদির হাত ধরে 2022-এ কেন করতে হলো? এর পেছনে যদি রাজনৈতিক অভিসন্ধি এবং রামজানকে কলুষিত করার এজেন্ডা না থাকতে পারে? বেশ কৃষ্ণ, দেখুন, প্রথম কথা হচ্ছে যে যারা করছেন তাদের মধ্যে না প্রধানমন্ত্রী না ওখানকার মুখ্যমন্ত্রী কেউ ব্রাহ্মণ, এরকম কেউ নন। তারা তথাকথিত যে পিছিয়ে পড়া শ্রেণী, মাননীয় প্রধানমন্ত্রীও তাই। এই বিষয়টা থেকে আমি যেটা বলছি যে
ভারতবর্ষের সার্বিক একটা বোঝার প্রয়োজন, যেটা ভুল, ধরুন রাজনৈতিকভাবে ভুল বোঝানো হয়েছিল যে ওখানে একটা মন্দির ছিল, সেটা যে একটা বৈজ্ঞানিকভাবে সত্যি, সেটা ডক্টর কে মোহাম্মদ, যিনি এএসআই এর উত্তর ভারতের ডাইরেক্টর ছিলেন, তিনি তার আত্মজীবনী, যেটা তার মালায়ালাম ভাষায় লেখা, বাংলা করলে দাঁড়ায় আমি একজন ভারতীয়। মোহাম্মদ লিখছেন যে 1976 সাল থেকে 79 সাল পর্যন্ত যে প্রফেসর বিবি লালের নেতৃত্বে যে গবেষণা হয়েছিল, সেই গবেষণায় তখনই বোঝা গেছিল যে ওর তলায় একটা মন্দির আছে। কিন্তু সেই সময়ের বামপন্থী ঐতিহাসিকরা এবং রাজনৈতিক কুসংস্কার যাদের আছে, তারা ওটা মানেননি। তাই সমস্যাটা দুটি সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য রাজনৈতিক একটা প্রচেষ্টা, সেইটা বোঝার প্রয়োজন। এটা রাজনৈতিক প্রচেষ্টা করছো তোমরা, বিভেদ তৈরি করছো। একদম অনলাইনে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন। আমি আবার বলছি, আমাদের দেশের রাষ্ট্রপতি তিনিও একটি তপশিলি সমাজের, তাহলে তিনি কেন নন? আজকে কেন আদিত্যনাথ বা নরেন্দ্র মোদী, তার পেছনে পদ্মফুল আছে যেটা বিজেপির রাজনৈতিক প্রতীক, আপনারা এটার প্রতিবাদ কেন করছেন না? মোদিময় বলছো, যখন গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে প্রত্যেকটা প্রকল্পের সঙ্গে এবং অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রীর রাজনীতির জায়গাতে মোদির ছবি বা অন্য কারোর ছবি থাকুক, আমাদের আপত্তি নেই, তো ধর্মের জায়গা কেন? এবং প্রতিবাদটা তো আমরা করিনি, ধর্মদাসের মতো লোকেরা। আজকে এইগুলো তো মাথায় রাখতে হবে না। দেখুন, 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল এবং তারপরে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে আমরা প্রকাশ্যেই বলেছি অযোধ্যার রাম জন্মভূমিতেই রাম মন্দির আমরা তৈরি করব। তখন এই কিষাণুর মতো বিরোধী দলে যারা ছিল, মন্দির হি বানায়েঙ্গে তারিখ নেই বাতায়েঙ্গে, অর্থাৎ মন্দির কোনোদিনই হবে না বলতো। কিন্তু আজকে আমরা তারিখও বলে দিচ্ছি, আগামী পরশুদিন সেই মন্দির প্রতিষ্ঠা হবে। দেখুন, আসলে মমতা ব্যানার্জি তো যে কোনো বিষয়ে রাজনীতি দেখেন, তো খুব স্বাভাবিকভাবেই এই 500 বছরের ইতিহাস, সেটা যখন স্বপ্ন পূর্ণ হতে চলেছে, তারা রাজনীতি দেখছেন। তো রাজনীতি তারা দেখছেন, খুব ভালো কথা। সেদিন এখানে তারা হাইব্রিডের সংগতি মিছিল তিনি তৈরি করবেন বলেছেন, খুব ভালো কথা। আমার আসলে একটা আবেদন আছে মুখ্যমন্ত্রীর কাছে। উনি বলেছেন উনি একা গিয়ে কালীঘাটে পুজো দেবেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো, হাইব্রিড যখন আপনি সম্প্রতি করছেন, যান না একজন ইমামকে নিয়ে যান, একজন খ্রিস্টান পাদ্রীকে নিয়ে যান, তারা কালী পুজো করুন, উনি গিয়ে নামাজ পড়ুন মসজিদে। কিন্তু বিরোধীরা রাজনীতি করছে। মন্দির হচ্ছে রামলালা বা বালক রামের, আর পুজো হচ্ছে মোদিজির। এত মন্দিরে যাচ্ছেন, একটু মণিপুরেও যদি একবার যেতেন খুশি হতাম। রাম মন্দির হোক, পুজো হোক, ব্যক্তি ধর্মাচরণ হোক, কিন্তু রামকে নিয়ে রাজনীতি বন্ধ হোক। সারা দেশে রাম মন্দির 4টি আছে, তার মধ্যে একটা কলকাতায়, ওনারা সব জানেন কিনা আমি জানি না, এটা 5 নম্বর হচ্ছে। বাকি 4টেকে নিয়ে তো এত এরকম উন্মাদনা, সব জায়গায় পুজো হবে। দাঁড়ান না, শেষ করে দিই। এবার এখন এটা আপনারা অংশ নিতে পারেন, আমি জানি না, সব জায়গায় পুজো হবে। প্রধানমন্ত্রী ধর্মগুরু নাকি? মন্দির প্রতিষ্ঠা করার কাজ রাম মন্দির ট্রাস্টে প্রধানমন্ত্রী করছেন কেন? জয়বন্ত সিং পাওয়াইয়া বলে বজরং দলের একজন প্রাক্তন প্রেসিডেন্ট এবং একজন এমপি ছিলেন, তিনি বলেছেন যে স্বাধীনতার যুদ্ধের থেকেও এই রাম মন্দির প্রতিষ্ঠা করাটা নাকি অনেক বড় লড়াই। কে অধিকার দিয়েছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম বসুদের এই অপমান করবার জন্য? আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই যে রাম মন্দিরকে কেন্দ্র করে তো উৎসবের পরিবেশ থাকা উচিত, সেখানে দাঁড়িয়ে উৎসবের বদলে বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির প্রতিষ্ঠা। এবং তার পরিণতি কী হচ্ছে? লোকে ট্রেনের টিকিট বাতিল করছে 22 তারিখ। কোনো উৎসব থাকলে পারিবারিক সেটা বাতিল করতে হচ্ছে। সংখ্যালঘু মানুষ আতঙ্কের মধ্যে দিয়ে রয়েছে, সাধারণ মানুষ দুশ্চিন্তার মধ্যে দিয়ে রয়েছে। রাম মন্দিরকে কেন্দ্র করে এই উৎসবের পরিবেশে পশ্চিমবাংলায় আজকে মানুষের মধ্যে এই আতঙ্কের জন্য অবশ্যই মমতা ব্যানার্জি দায়ী। গাছেরও খাবেন, তলারও পুড়াবেন। আমরা জানতাম 23 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, হঠাৎ 22 জানুয়ারি নতুন করে ইতিহাস তৈরি হচ্ছে। অশান্তি করার চেষ্টা তৈরি করছো, বিদ্বেষ করছো, সেই কারণেই 22 তারিখ বেছে নিয়েছো। শুভেন্দু অধিকারী বলছেন বিদ্বেষের সাথে একসাথে চলে নাকি? বিদ্বেষের বিরুদ্ধে বিদ্বেষের প্রতিশব্দ হচ্ছে সংগতি। মন্দিরে পুজো দিয়ে ইমামকে নিয়ে একটু কালীঘাটে যান না, পুজো দিন না, যেতে হবে। একজন ইমামকে নিয়ে কালীঘাটে পুজো দিন, আর মমতা ব্যানার্জি মসজিদে গিয়ে নামাজ পড়ুন। রাম সকলে, যেই দিন আরএসএস ছিল না, বিজেপি ছিল না, সেই দিনও রাম রামের নাম শুনে তেড়ে গেছিলেন মুখ্যমন্ত্রী। তো সুতরাং সবাইকে নিয়ে কালীঘাটের মন্দিরের সাথে গির্জা হোক, মসজিদ হোক, আজকে গুরুদ্বারা হোক, সব জায়গায় যাওয়া হবে। এটা রাম পূজা হয়, তাহলে এই রাম নিয়ে রাজনীতি কেন তুঙ্গে? একদিন নয়, আর যেন কয়েক ঘন্টার অপেক্ষা। এভাবেই গোটা দেশ রামময়।
অযোধ্যায় সোমবার দিন রাম মন্দির উদ্বোধন হবে, আর সেই দিনই এ রাজ্যে সংহতি যাত্রার আয়োজন করেছে তৃণমূল। শুভেন্দু অধিকারী আক্রমণ শানিয়েছেন, বাংলা ছাড়া অন্য কোনো রাজ্য সরকার এভাবে প্রকাশ্যে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে না। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের সরকার বা শাসক দল এইভাবে প্রকাশ্যে রাম মন্দির উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচি ডেকে পরিবেশ অশান্ত করার কাজ অন্য কেউ করছে না, যেটা মমতা ব্যানার্জি করছে। এটা করছেন তার কারণ মুসলমান ভোটের বড় অংশ নওশাদ সিদ্দিকীর দিকে চলে যাচ্ছে, সিপিএম এর দিকে যাচ্ছে, এমনকি বিজেপির দিকেও আসছে। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংককে ফেরানোর জন্য এই রাজ্যে সংহতি মিছিলের নামে দাঙ্গা মিছিল করছেন। ভোট ব্যাংকের নামে সংহতি মিছিল করছেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণ, আমি তো বললাম যারা রাম নামের আড়ালে মোদি ভজনা করছেন, নির্বাচন ভজনা করছেন, তাদের মুখ থেকেই জ্ঞানটা না শুনলেও হয়, তাও আপনারা চালালেন। ওনার কথা আমি বাদ দিলাম, ওনার যদি আগের ইয়েগুলো ছাড়াই উনি ইমাম বক্তিয়া এই যে আমাদের টিপু সুলতান মসজিদের ইমামের সাথে বসে কি সব বলেছিলেন সেই দিন, তাহলে অনেক কিছু বলা যায়। যাই হোক, আমরা দল চেঞ্জ করতে পারি কিন্তু আমরা নিজেদের আস্থা চেঞ্জ করি না। এখন বিষয়টা হচ্ছে আমার কাছে সোজা সাপটা, আমরা জানি বিগ্রহ স্পর্শ করার স্পর্ধা বা অধিকার শুধুমাত্র একটি মন্দিরের, একটি ধর্মস্থানের সেবায়িতদের হয়। তাহলে এখানে প্রধানমন্ত্রী, তিনি রাজনৈতিক একটা দলের প্রতিনিধি, তিনি দেশের প্রধানমন্ত্রী, প্রশাসনিক প্রধান, তিনি কি করে সেবায়িতের কাজ করবেন? এটা হিন্দু ধর্মকে সংহতি মিছিল তো সেদিন করার দরকার ছিল যেদিন কালিয়াচকে সীমান্তর একটা থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেদিন সংহতি মিছিল করার দরকার ছিল। ধুলাগড়ে যেদিন দাঙ্গা হচ্ছে সেদিন সংহতি মিছিল করার দরকার ছিল। বাদুড়িয়ার যেদিনকে অশান্ত হচ্ছে সাম্প্রদায়িক শক্তি, সেদিন সংহতি মিছিল করার দরকার ছিল। আসলে আমাদের রাজ্যের অসুবিধাটা হচ্ছে এটা যে গণতন্ত্রের যে চারটে স্তম্ভ, মানে যদি আমরা মিডিয়াকে ধরে নিই, সেই চারটে স্তম্ভের মধ্যে পুলিশ প্রশাসন যদি সত্যিকারের নিরপেক্ষভাবে কাজ করত, তাহলে এক্ষুনি যেটা বললেন যে একটা উৎসবের দিনে এইরকম একটা উস্কানিমূলক মিছিল করার অনুমতি অন্য কোনো রাজ্যে দিত না, কারণ সেখানের পুলিশ প্রশাসন কেবলমাত্র রাজনীতির দলদাস নয়। তার জন্য যেদিনকে আমি বলছি যে 90 থেকে যখন এই গোটা রাজ্য দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাবরি মসজিদ রাম মন্দিরকে কেন্দ্র করে 364টা জায়গায় দাঙ্গা বানানো হয়েছিল, পশ্চিম বাংলায় কিচ্ছু হয়নি। জ্যোতি বসুকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এখানে দাঙ্গা হয় না কেন, কারণ সরকার চায় না। জ্যোতি বসু উত্তর দিয়েছিলেন। আর পশ্চিম বাংলায় এখানে ওই যে বললো 64টা জায়গায় 18 মাসে দাঙ্গা হয়েছে তথ্যের অধিকার আইনে, সেখানে কেন দাঙ্গা হয়েছে? কারণ রাজ্যের সরকার চায়। আমি বলছি রাহুল গান্ধী সেদিনই তাহলে কেন বেছে নিলেন অসমের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য? তোমরা ভোটের আগে মন্দিরে পুজো দাওনি? রাহুল গান্ধী, আমি যেমন নাস্তিক, রাহুল গান্ধী ধর্ম বিশ্বাস করেন, তিনি পুজো দিতে পারবেন না। অরবিন্দ কেজরিওয়ালের এখনই কেন হনুমান চালিসা পাঠের কথা মনে হলো? তাদের ব্যক্তিগত ধর্মাচরণের ব্যাপার, খুশি করতে পারে। 2024 লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ভোট বৈতরণী পার হওয়ার জন্য অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে।